আমি ছিলাম শান্ত ভদ্র একটা মেয়ে। চোখে ছিল স্বপ্ন, মুখে লাজুক হাসি। চেয়েছিলাম মা বাবার একটু প্রশংসা, একটু ভালোবাসা। কিন্তু সবসময় শুনতাম, এত বাচাল কেন? মেয়ে হয়ে এভাবে কথা বলে? ছেলেরা দুষ্টামি করত, হেসে নেওয়া হতো। আর আমাকে শেখানো হতো মেয়ে মানেই চুপচাপ থাকা। বয়স বাড়তে না বাড়তে আমার শরীর বদলাতে শুরু করলো, আর সেই সঙ্গে বদলাতে লাগলো চারপাশ। রাস্তায় লোকজনের চোখ কেমন ঘৃণা লাগতো। আত্মীয়রা হাসি মুখে কুৎসিত ইঙ্গিত দিত, বলতো শরীর ঢেকে চলতে শিখো। তাদের চোখের দোষ, অথচ দায়ে চাপানো হতো আমার গায়ে। তখন থেকেই নিজের শরীরটাকেই ঘৃণা করতে শিখে ফেলেছিলাম। বন্ধু ছিল অনেক, কিন্তু আমি সবসময় শুনতাম। ওরা বলতো, আমি পাশে থাকতাম, ওরা চলে যেত। আমি কাঁদলে ওরা হাসতো। বুঝে গিয়েছিলাম, চুপ থাকলেই সম্পর্ক টিকে থাকে, ভাঙলে কেউ থাকে না। একজন ছিল যাকে আমি নিজের থেকেও আপন ভেবেছিলাম। সব বলতাম, সব বুঝতো। কিন্তু একদিন হঠাৎ করেই চলে গেল। একটা কথাও না বলে কেমন করে যেন ভুলে গেল আমি ছিলাম। সে কিছু টের না পেলেও আমার ভেতর কিছু চিরতরে ভেঙে গিয়েছিল। বড় হলাম, কিন্তু আমার চারপাশটা যেন একটুও বড় হলো না। যখন কিছু করতে চাইলাম, সবাই টেনে ধরল। তুমি মেয়ে, এত বড় স্বপ্ন কেন? বিয়ে করো, সংসার করো। আমি মুক্তি চেয়েছিলাম, কিন্তু বুঝলাম এই সমাজে মেয়েদের জন্য মুক্তি শব্দটাই যেন নিষিদ্ধ। সে বলতো ভালোবাসে, কিন্তু ভালোবাসা যেন বন্দিত্ব হয়ে গেল। বন্ধু হারালাম, নিজের চেহারা হারালাম, শুধু ওকে খুশি রাখতে গিয়ে। আর যেদিন আমি ভেঙে পড়লাম, সে বলল, তুমি খুব আবেগী। আর তারপর চলে গেল আমাকে ফেলে। বিয়ে মানে যেন একটা সাজানো খাঁচা। নিজের নাম, ইচ্ছে, স্বপ্ন সব হারালাম। আমি আর মানুষ রইলাম না, হয়ে গেলাম কারো বউ, কারো পুত্রবধূ। কি বলি, কি ভাবি, এসব ম্যাটার না। চুপ থাকাটাই ছিল আমার যোগ্যতা। মা হলাম, কিন্তু সেখানেও আমি একা। কেউ জিজ্ঞেস করেনি আমি কেমন আছি, শুধু জানতে চেয়েছে বাচ্চাটা খেয়েছে তো, ঘরটা পরিষ্কার তো। শরীর ভেঙে গেছে, মন ফেটে গেছে, তবু হাসি মুখে বলেছি আমি ঠিক আছে। কারণ মায়েরা তো কাঁদে না, তাই না? এই এক জীবনে আমি কতগুলো জীবন বাঁচলাম, আর প্রতিটা জীবনে আমি নিজের কিছু অংশ ফেলে এলাম। এখন মাঝে মাঝে ভাবি, এই আমি বলে আসলে কিছু আছে তো এখনো? কখনো কি ভেবেছেন একটা মানুষ কেমন করে চুপচাপ হয়ে যায়, কিভাবে তার চোখের আলো নিভে যায়, অথচ সে বেঁচে থাকে, হাসে, চলাফেরা করে, সবকিছুই একরকম নাটক হয়ে দাঁড়ায়? আমরা সবাই দেখি কারো রাগ, কারো বিষণ্ণতা, কারো একাকিত্ব, কিন্তু আমরা বুঝি না সেই আচরণের পেছনে লুকিয়ে আছে একটা নামহীন ব্যথা। একে বলে ট্রমা। ট্রমা মানে শুধু একটা কষ্ট নয়, ট্রমা মানে এমন এক অভিজ্ঞতা যেটা মনের গভীরে ঢোকে থেকে যায়, যেটা রাতে ঘুম ভাঙিয়ে দেয়, দিনের আনন্দ কেড়ে নেয়, আর ধীরে ধীরে মানুষটাকে বদলে দেয়। অনেক সময় যে মানুষটা সবচেয়ে বেশি হাসে, তার ভেতরে লুকানো থাকে সবচেয়ে বেশি কান্না। এই ভিডিও সেই কান্নার গল্প নয়, এই ভিডিও সেই কান্না থেকে জেগে ওঠার গল্প। কারণ ট্রমা আমাদের শেষ করে দিতে পারে, আবার আমাদের নতুন করে গড়েও তুলতে পারে।
ট্রমা শুধু স্মৃতি না, ট্রমা একটা অভ্যেস হয়ে যায়। চোখের ভাষা বদলে দেয়, শব্দের ভেতরে ভয় ঢুকিয়ে দেয়। যে মানুষটা খুব রেগে যায় তার ভেতরে থাকতে পারে অবহেলার পুরনো ক্ষত। যে চুপচাপ থাকে, হাসে না, হয়তো সে একদিন খুব বেশি ভালোবেসেছিল আর একদিন চিরতরে ভেঙে গিয়েছিল। আমরা যাদের বলি অদ্ভুত কিংবা অতিরিক্ত আবেগী, তারা আসলে টিকে থাকার চেষ্টা করছে। কারণ ট্রমা শুধু মন নয়, ব্যবহারকেও বদলে দেয়। ফ্রয়েড বলতেন, অবচেতন মন বা আনকনশিয়াস মাইন্ড আমাদের চালায়। আমরা বুঝি না, কিন্তু ভিতরে লুকিয়ে থাকা ব্যথা প্রতিদিনের সিদ্ধান্ত, সম্পর্ক, কথাবার্তায় ছায়া ফেলে। কেউ ভয় পায় ভালোবাসতে, কারণ ভালোবাসা মানেই তার কাছে হারিয়ে যাওয়ার আশঙ্কা। কেউ সবার জন্য করে অথচ নিজে কিছুই চায় না, কারণ সেই শিখেছে চাওয়া মানেই প্রত্যাখ্যান। ট্রমা মানুষকে আত্মরক্ষার কৌশল শেখায়, কিন্তু সেই কৌশল অনেক সময় তাকে একা করে ফেলে। সে আর বলে না, বোঝায় না, চায় না, শুধু বেঁচে থাকে নিজের একটা অংশ লুকিয়ে রেখে। সময়ে অনেক কিছু বদলায়, কিন্তু ট্রমা কি সময়ের সঙ্গে চলে যায়? না, ট্রমা হারিয়ে যায় না, ও রয়ে যায়। অনেক সময় নিঃশব্দ হয়ে, অনেক সময় রাগের আড়ালে, আবার কখনো হাসির মাঝখানেও। তুমি ভাবতে পারো, এত বছর পেরিয়ে গেছে, এখন আমি ঠিক আছি। কিন্তু হঠাৎ একটা শব্দ, একটা গন্ধ, একটা মুখ ফিরিয়ে আনে পুরনো দিনের কান্না। কার্ল ইয়ুং বলতেন, যদি আমরা অন্ধকারকে মুখোমুখি না হই, তবে সেই অন্ধকার আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে, আর আমরা একে বলবো ভাগ্য। ট্রমা চুপচাপ থাকে, কিন্তু ঠিক সময়ে আবার ফিরে আসে, নিজেকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ও এখনো নিরাময় পায়নি। তোমার অশান্তি, তোমার অস্থিরতা হয়তো কোনো সাম্প্রতিক ঘটনা না, হয়তো সেটা অনেক আগের, যেটা তুমি ভুলে গেছো, কিন্তু তোমার মন ভুলে যায়নি। ট্রমা একরকম স্মৃতি নয়, এটা একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া, যেটা তুমি চাপা দিতে পারো, কিন্তু শেষমেশ ওর মুখোমুখি হতেই হয়। ট্রমা মুছে ফেলার কিছু নেই, তবে তার সঙ্গে বাঁচার জন্য আমাদের হাতে কিছু নীরব অস্ত্র আছে। এগুলোকেই বলে টুলস। প্রথম হাতিয়ার, নিজেকে বোঝা। নিজের আচরণ, নিজের ভয়, নিজের প্রতিক্রিয়াগুলোকে প্রশ্ন করা। আমি কেন এমন করি? এই প্রশ্ন থেকেই শুরু হয় নিরাময়। দ্বিতীয় হাতিয়ার, নীরবতা। সব কথা বলতে হয় না, কিন্তু নিজের সঙ্গে বসে থাকা, অনুভব করা, এই নীরবতাই কখনো কখনো বড় ওষুধ হয়। তৃতীয় হাতিয়ার, লেখা। ট্রমা যা বলে না, কলম তা বলে। ডায়েরির পাতায়, কেউ না দেখুক, তবুও ব্যথা হালকা হয়। চতুর্থ হাতিয়ার, সীমা টানা। যারা তোমার ব্যথাকে উপহাস করে, তাদের থেকে নিজেকে দূরে রাখা। এটা দুর্বলতা নয়, বাঁচার প্রক্রিয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার, ক্ষমা। অন্যকে নয়, নিজেকে ক্ষমা করো, কারণ তুমি তো শুধু বাঁচতে চেয়েছিলে। ভুল করলে, তাও মানুষ হয়েই। কার্ল জুং বলতেন, ইউ আর হোয়াট ইউ ডু, নট হোয়াট ইউ সে ইউল ডু। তাই প্রতিদিন ছোট ছোট কাজ করো, যেগুলো শুধু তোমাকে মনে করিয়ে দেয় তুমি গুরুত্বপূর্ণ, তুমি জীবিত, তুমি প্রিয়। এই কাজগুলো খুব বড় কিছু না, তবে এগুলো প্রতিদিন তোমার অস্তিত্বে একটা শান্তির রেখা টেনে দেয়। ট্রমা থেকে কেউ একদিনে সেরে ওঠে না। এটা কোনো গল্প নয় যেখানে শেষে সব ঠিক হয়ে যায়। এটা একটা চলমান পথ, কখনো আলো, কখনো ছায়া। তুমি যদি আজও কাঁদো, তবে জেনে রেখো তুমি একা নও। তোমার মতো অনেকেই আছেন যারা বাঁচার জন্য প্রতিদিন যুদ্ধ করছেন,
নীরবে, সাহস নিয়ে। জীবনের গভীর দুঃখই আমাদের ভিতরে গড়ে তোলে এক গভীর হৃদয়। কার্ল জাং বলেছিলেন, দ্য উন্ড ইজ দ্য প্লেস ওয়্যার দ্য লাইট এন্টার্স ইউ। তোমার ক্ষতটাই তোমার আলো হবার শুরু। তুমি হয়তো এখনো বোঝোনি, কিন্তু তোমার ভিতরেই লুকিয়ে আছে অসম্ভব ধৈর্য, শক্তি আর আলো। তোমার কান্না, তোমার ব্যথা, তোমার গল্প সবকিছু পবিত্র, কারণ এগুলোর মধ্যেই আছে সত্যিকারের মানবতা।